পেটে প্রচন্ড ব্যথা করছে আর পা দিয়ে দাঁড়াতে পারছি না, বমি বমি ভাব হচ্ছে। পায়ের দিকটা কেমন অবশের মতো লাগছিল, পা নাড়াতে পারছিল না। ওর নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তিটুকু অবশিষ্ট নেই। শরীরে কোনো কাপড় নেই, গায়ে দেওয়ার পাতলা চাদরটা গায়ের সাথে জড়িয়ে রেখেছে। উদয় বুঝতে পারলো যে ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও রেহাই পায়নি লিয়া। ওকে কোলে তুলে নিয়ে যায় বাথরুমে। লিয়া বারবার না করতে থাকে, কিন্তু কে শোনে কার কথা? উদয় যে আজ ওর নিজের কথা শোনারও মুডে নেই। ওকে আজ পেয়ে বসেছে নিজের অধিকার আদায়ের নোংরা খেলায়। বাথরুমের ভিতর বসিয়ে ফুল স্পিডে ঝর্ণা ছেড়ে দেয়। দুজনেই ঝর্ণার নিচে ভিজতে থাকে। ভিজতে ভিজতেও লিয়াকে কামড়ে ক্ষত বিক্ষত করে দেয় উদয়। বাথরুমে বসেও আবার চলে দৈহিক উত্তেজনার দুষ্টামি আর আদিম উন্মাদনা। লিয়া বাথরুমেই পড়ে রইল, দাঁড়ানোর মতো শক্তি ওর গায়ে নেই। উদয় নিজেই লিয়াকে গোসল করিয়ে দিল, নিজেও গোসল করে নিল। লিয়াকে কাপড় পরানোর জন্য দাঁড় করালো। লিয়া দাঁড়াতেই পারছে না, পড়ে যাচ্ছে। উদয় ওকে ধরে ফেলল। কাপড় পরানোর আগে উদয় দেখে লিয়ার সারা শরীরে অনেক জায়গায় লালচে আর নীলচে দাগ হয়ে রক্ত জমে গেছে। উদয় দাগগুলি হাত দিয়ে ছুঁয়ে দিলে লিয়া ব্যথায় কুকিয়ে ওঠে। দাগের ওপর আলতো করে চুমু দিল। সরি জান। মাফ করে দাও, এটা আমার একদম উচিত হয় নাই। এরকম যেন আর না হয়, আমি সেদিকে লক্ষ্য রাখবো। তারপর লিয়াকে কাপড় পরিয়ে ওয়াশরুম থেকে কোলে করে বেরিয়ে আসে। লিয়াকে বিছানায় শুয়ে দেয়। উদয় নিজেও বিছানায় শুতে গেলে দেখে বিছানায় জায়গায় জায়গায় সোপ সোপ রক্তের দাগ লেগে আছে। কাবার্ড থেকে একটা চাদর বের করে লিয়াকে বিছানা থেকে উঠিয়ে সোফায় বসিয়ে দিয়ে নিজের চাদর বদলে দেয়। রক্তের দাগ লাগা চাদরটা আমি ধুয়ে মেলে দিয়ে আসি। লিয়াকে আবার সোফা থেকে তুলে বিছানায় নিয়ে শুয়ে দেয়। রেস্ট নাও, তুমি বেশ অসুস্থ, একটু রেস্ট নাও, আমি আসছি বলে চাদর নিয়ে বাথরুমে চলে গেল। আর মনে মনে বলল, এতটা উন্মাদনা ঠিক হয়নি, খুব বাড়াবাড়ি করে ফেলেছি। পিচ্চি বউটা নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। এখন লিয়ার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে, মায়াও লাগছে খুব। কিন্তু তখন আমি আমার মধ্যে ছিলাম না। আমি তো এমন না, এটা আমি কি করে ফেললাম? বিছানার চাদর ধুয়ে বারান্দায় মেলে দিয়ে এসে বয়ম থেকে বিস্কিট বের করে লিয়াকে খেতে দিল। ও খেতে চাইল না, তারপরও জোর করে একটা বিস্কিট খাওয়ালো। তারপর ট্যাবলেট স্ট্রিপ থেকে খুলে 2টা প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে দিল। বলল, ব্যথা কমে যাবে একটু পরেই, শুয়ে থাকো চুপ করে। লিয়া ক্ষীণ কণ্ঠে বলল, আমি বাসায় যাব, আজই যাব, এক্ষুনি যাব। এক মুহূর্ত থাকবো না আপনার কাছে। আমাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। আমার ভয়ে বাসায় চলে যেতে চাচ্ছ? সরি, আমার কৃতকর্মের জন্য। আমার তখন মাথা ঠিক ছিল না। আমার পিচ্চি বউটা খুব হট, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিলাম। তোমাকে দেখলে আমি স্থির থাকতে পারি না, মাথার মধ্যে সব এলোমেলো হয়ে যায়। আমি বুঝতে পারিনি তোমার এত কষ্ট হবে। তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি এত উইক। আমার পিচ্চি বউ, আমার লক্ষ্মী বউটা। আর এমন হবে না বলে কান ধরল। তুমি আছো বলে দেখো আমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তুমি চলে গেলে আমি আবারও অসুস্থ হয়ে যাব। এবার বোধহয় মরেই যাব। লিয়া ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। উদয় ওকে পরম মমতায় আর ভালোবাসায় জড়িয়ে ধুল। দুপুরে রিমি কলেজ থেকে ফিরে এসে উদয়ের ঘরের দরজায় নক করল। উদয় উঠে গিয়ে খুলে দিল। রিমি বলল, ভাবি কই? তার সাথে গল্প করতে এলাম। উদয় লিয়াকে দেখিয়ে দিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য ইমার্জেন্সি পিল কিনে আনা। রিমি ঘরে ঢুকে লিয়ার কাছে গিয়ে বলল, ভাবি কেমন আছো? লিয়া কোনো উত্তর দিল না। রিমি দেখলো লিয়ার শরীর কেঁপে কেঁপে নড়ে উঠছে। রিমি লিয়ার মুখ নিজের দিকে ফিরিয়ে এনে দেখলো লিয়া কাঁদছে। লিয়ার মুখের করুণ অবস্থা দেখে রিমির আর বুঝতে বাকি রইল না। রিমি মাথায় হাত বুলিয়ে আদর করলো। ওর চোখে কোনো ভিজে উঠেছে। একটা মানুষ এত হিংস্র হয় কিভাবে? কি অবস্থা করেছে মেয়েটা! আজ তো রাক্ষস একটা। ঘরের বউর সাথে এমন করে কেউ? এতটুকু মায়া দয়া থাকবে না? কোনো রেসপেক্ট থাকবে না?
লিয়ার পেটের দিকে সরে যাওয়া জামাটার ফাঁকে যা দেখলো সেটা ভাষায় বর্ণনা করা যায় না। রিমি লিয়াকে আলতো করে ধরে উঠিয়ে নিজের ঘরে নিয়ে গেল। লিয়াকে ওর ঘরে নিয়ে জামা সরিয়ে ক্ষত স্থানে মলম লাগাতে গেলে লিয়া জামা টেনে নামিয়ে দেয়। রিমি বলে, তুমি সম্পর্কে আমার ভাবি, কিন্তু বয়সে আমার ছোট। আমি যেটা করছি সেটা তোমার ভালোর জন্যই করছি। লিয়া ডুকরে কেঁদে উঠল, বলল, আপু, আমার সারা শরীরে খুব ব্যথা করছে। আমি ঠিক মতো বসতেও পারছি না। সেজন্যই বলছি মলম লাগিয়ে দে, কিছুটা আরাম পাবে। তোমার স্বামী আমার বড় ভাই, এই ব্যাপারে তাকে কিছু বলতেও পারবো না, কিন্তু তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে। খুব অমানুষ না হলে এমন ক্ষত বিক্ষত কেউ করে না। দুপুরে রিমি নিজ হাতে লিয়াকে ভাত খাইয়ে দেয় নিজের ঘরে বসিয়ে। টেবিলে গেলে ওর চেহারা সবাই দেখে ফেলবে, তাই উদয় লিয়াকে ডাকতে এসে দেখে রিমি ওকে ভাত খাইয়ে দিচ্ছে, তাই ও চলে যায় সেখান থেকে। রিমি দুপুরের পর মামার বাসায় যাবে, তাই যাওয়ার আগে লিয়াকে মেকআপ করে ওর চেহারার ক্ষত ঢেকে দিল আর বলল, এরপর জোরালো এভাবে প্রতিবাদ করবে। প্রতিবাদ না করলে এমনভাবে অত্যাচার চলতেই থাকবে। এটা মনে রেখো, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হবে মধুর। তাদের মাঝে যা হবে সেটা হবে দুজনের সম্মতিতে। এই কেমন হিংস্রতা! জানোয়ারও কখন এমন করবে না। বিকেলে উদয়কে দেখতে লিয়ার আব্বু আম্মু দাদু ভাই বোন সবাই এলো। ঘরে রান্না করা পিঠাপুলি, বিরিয়ানি, সেমাই, পায়েস আর দোকান থেকে দই মিষ্টি নিয়ে এসেছে। উদয়ের মা বাবা দাদু মেহমানদের দেখে খুব খুশি হলো। তাদের বসতে দিয়ে কুশলাতি জিজ্ঞেস করলো, উদয়ের এখন কি অবস্থা? এখন একটু ভালো, জ্বর কিছুটা কম। লিয়াকে যখন আসতে বললাম তখন অবস্থা খুবই খারাপ ছিল উদয়ের। জ্বর ছিল 104-এর উপরে, মাথা ব্যথা, বমি হওয়া, কি যে অবস্থা হয়েছিল আমার ছেলেটার সে কথা কি বলবো। খাওয়া দাওয়া করে ওরা এখানেই ছিল, একটু আগেই ঘরে গেল। বুয়াকে বলল ওদের ডেকে আনতে। আপা, রিমি কোথায়? ওকে তো দেখছি না। আমার বড় ভাই রিমির জন্য বিয়ের সম্বন্ধ এনেছে। পাত্রপক্ষ কোনো আয়োজন ছাড়াই ওকে দেখতে চায়, তাই বড় ভাই ওদের বাসায় ওকে নিয়ে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু উদরের অবস্থায় আমি যাই কি করে, তাই আমার আর যাওয়া হয়নি। ও আচ্ছা। দুই বাড়ির দুই দাদু নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। উদয় লিয়া বেরিয়ে এলো খবর পেয়ে। ওদের সবাইকে সালাম দিল। লিয়ার আব্বু আম্মু দাদু সবাই এক এক করে ওর শরীর কেমন আছে জানতে চাইল। উদয় বলল, এখনো পুরোপুরি সুস্থ না, তবে এখন একটু ভালো। ও সবাইকে জিজ্ঞেস করলো কে কেমন আছে। লিয়ার অর্পণের সাথে বসে গল্প করতে লাগলো উদয়। এদিকে লিয়া বাসে যাওয়ার পায়তারা করছে, আবার উদয়ের কথা ভাবছে। ও খুব রিকোয়েস্ট করছে না যাওয়ার জন্য, কিন্তু ওর কৃতকর্মের জন্য ছুটে বেরিয়ে যেতে মন চাচ্ছে। জিয়ান হলে হয়তো এই পশুর আচরণ কোনো দিন করতো না, কারণ সে তো আমায় ভালোবাসে, আমায় বোঝে খুব। অপরদিকে উদয় সম্পূর্ণ আলাদা, আমাকে বুঝতেই চাইল না। এ কেমন ভালোবাসা! ভালোবাসার নামে খুব লেগেছে দেহটা, রক্তাক্ত ক্ষত বিক্ষত করেছে। যে ভালোবাসায় স্নেহ নেই, মমতা বোধ নেই, শ্রদ্ধা বোধ নেই, শুধু মুখে বললেই কি ভালোবাসা হয়ে যায়? লিয়া যেন ওর বাবা মায়ের সাথে যেতে না পারে, তাই উদয় কৌশল করে বলল, শরীর সুস্থ হলে আমি নিজে গিয়ে লিয়াকে রেখে আসবো আপনাদের বাসায়। আপনারা ওর জন্য ভাববেন না। বাসার সবার সাথে ওর ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। মায়ের সাথে দাদুর সাথে গল্প করছে। দুপুরে দেখলাম আমার বোন রিমিওকে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছে। লিয়া বুঝে পেল এই উদয় মহা ধরিবাজ লোক। ও এখন কি করবে ভেবে কিনারা করতে পারছে না। সকালের মতো অবস্থা যদি আবার হয় তাহলে ও আর বাঁচবে না, নির্ঘাত মরে যাবে। আবারও ভাবছে, এই সম্পর্ক তো আমাকে টেনে নিয়ে যেতে হবে বহু দূর পর্যন্ত। পালাবো কোথায়? পালালে কি সমস্যার সমাধান হয়ে যাবে? যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। আমি যে আম্মুকে কথা দিয়েছি তার লক্ষ্মী মেয়ে হয়ে দেখাবো, তাদের লজ্জিত করব না। আর উদয় এমন পৈশাচিক ব্যবহারের কথাই বা তাদের বলবো কিভাবে? কেউ বিশ্বাস করতে চাইবে না। বলবো আমি বিয়ে ভেঙে
দেওয়ার বাহানা তৈরি করছি। এখানে আমি মৃতপ্রায় হলেও কেউ কিচ্ছু বলবো না। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। যে জীবনে জিয়ানকে পাইনি সেই জীবন সুখের হবে এটা আশা করা বোকামি। কষ্ট পেলেও সেটাই আমার জন্য সুখ মনে করতে হবে। এটাই আমার ভাগ্যের লিখন। ঘরের বড়রা বসে আলোচনা করছে লিয়াকে অনুষ্ঠান করে তুলে আনার কথা। মিজান সাহেব বলল, তুলে আনার ডেটটা আমি একা করতে চাই না। ওদের বিয়েটা হুট করেই হয়ে গেল, আত্মীয় স্বজন কাউকেই বলতে পারেনি তখন। তাই মেয়েকে তুলে দেওয়ার ডেটটা সবাইকে নিয়ে, অর্থাৎ লিয়ার মামা, খালা, চাচা, ফুফাদের নিয়েই করতে চাই। না হলে আত্মীয় স্বজনের কাছে আমি ছোট হয়ে যাব। আর সেদিন আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের বলতে চান বলবেন। তুলে আনার ডেট ফিক্স করার জন্য কবে বসবে তার একটা ডেট ধার্য করে ফেললো সবাই। রাতে খাওয়া দাওয়ার পর লিয়ার মা ওর শাশুড়িকে জিজ্ঞেস করলো লিয়াকে এখন নিয়ে যাবে কিনা। লিয়ার শাশুড়ি বলল, ওদের শরীর সুস্থ হোক, ওদের যখন অফিসে যাওয়া শুরু করবে তখন নিজে গিয়ে লিয়াকে রেখে আসবে। লিয়ার আম্মু লিয়াকে বলে গেল ও যেন ওদের যত্ন নেয়, খেয়াল রাখে। মেয়েকে জড়িয়ে ধরে আদর করে দিল। নিজের খেয়াল রাখিস। তারপর সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। উদয় আর লিয়াও ঘরে চলে গেল। ঘরে গিয়ে উদয় লিয়াকে জড়িয়ে ধরে বলে, তোমাকে এতগুলো ভালোবাসি। আব্বু আম্মুর সাথে যেতে না চাওয়ার জন্য অনেক ধন্যবাদ। জিয়ান কানাডার স্টুডেন্ট, ভিসা নিয়ে পড়তে গেছে ব্রিটিশ কলম্বিয়ার ভাস্কুভার শহরের লেসেস কলেজে। চারিদিক পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটা জায়গা, যেখানে বছরের 10 মাসই থাকে বরফে ঢাকা আর 2 মাস থাকে সামার। আর সেই সোকল্ড সামারও বাংলাদেশের কনকনে শীতের চেয়েও বেশি ঠান্ডা ওখানকার সামার। ওখানকার আবহাওয়া, পরিবেশ, লোকজন, পড়াশোনা করা, নিজে রান্না করে খাওয়া, কাপড় কাচা, অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস কাজ সব মিলিয়ে জিয়ানের নাভিশ্বাস ওঠার অবস্থা। জিয়ান মনে মনে ভাবে, আজ লিয়াকে একটা ফোন দিবে। অনেকদিন লিয়াকে ফোন করা হয়নি, ওর খোঁজ নেওয়া হয়নি। কেমন আছে আমার বাঘিনী? আজ বাঘিনীকে খুব মনে পড়ছে। ভালো আছে তো আমার বাঘিনী? ও কল করতে নিষেধ করেছো বলে অনেকদিন পর কল হয়নি। কিন্তু বাঘিনী নিজের একটা তো কল দাওনি, মনে হয় রেগে আছে আমার উপর। কিন্তু কি করবো, আমি কোনোভাবে যে সব দিক ম্যানেজ করতে পারছি না। কি করে বুঝবে অপার কথা? খুব ভোরে ঘুম ভেঙে গেল উদয়ের। সে লিয়ার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সে ওর ঘুম ভাঙানোর জন্য নানান রকম দুষ্টামি শুরু করলো, খুনসুটি করতে লাগলো। লিয়া বিরক্ত হলো, ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলতে থাকলো, ঘুমাতে দিন প্লিজ। সারা রাত ঘুমাতে দেননি, এখন তো একটু ঘুমাতে দেন, না হলে আমার অনেক মাথা ব্যথা করবে। না ঘুমাতে ঘুমাতে আমি পাগল হয়ে যাব। উদয় ওকে সোজা করে শুয়ে দিয়ে ওর পেটের উপর থেকে কামিজটা সরিয়ে লিয়ার পেটের সাথে নিজের গাল লাগিয়ে শুয়ে রইল কিছুক্ষণ। পেটের উপর নাক ঘষে সুড়সুড়ি দিল, হাত স্লাইড করতে থাকলো সারা শরীরে। তারপর নিজের চাহিদা মিটিয়ে উঠে পড়ল। উদয়ের শরীর এখন সুস্থ, আজ সে অফিসে যাবে। লিয়াকে বলেছিল অফিস ছুটির পর ওকে ওর বাসায় দিয়ে আসবে। লিয়া রাজি হয়নি। ও বলল, না, আমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর আপনি অফিস যাবেন, না হয় আমি একাই চলে যাব। অগত্যা সে লিয়াকে নিয়ে অফিস টাইমে অনেক আগেই বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিল। লিয়া আজ চলে যাবে, তাই শাশুড়ি মা ভোরে উঠে নাস্তা রেডি করে ওদের দুজনকে খাওয়ালো। লিয়া আগেই গোসল করে নিজে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে রেখেছিল। নাস্তা খাওয়ার পর শাশুড়ি মাকে পায়ে হাত দিয়ে সালাম করলো। শাশুড়ি মা ওকে বুকে জড়িয়ে ধরে আদর করলো, অনেক দোয়া করলো আর বলল, খুব শীঘ্রই তোমাকে এই বাসায় পার্মানেন্ট রেখে দেওয়ার ব্যবস্থা করব। লিয়া মাথা নিচু করে মুচকি হেসে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। গাড়িতে ওঠার পর উদয় বলল, তোমাকে একদম যেতে দিতে ইচ্ছে করছে না। এই অল্প সময়ে তুমি আমার অভ্যাসে বদলে দিয়েছো। তুমি আমার নেশা হয়ে গেছো। অফিস শেষ করে বাসায় এসে যখন তোমায় দেখতে পাবো না, তখন যে আমার কি অবস্থা হবে সেটা ভেবেই আমি ফিট খাচ্ছি। কার মুখ দেখে চোখ জোড়াবো, কাকে বুকে চেপে ধরে কলেজা ঠান্ডা করব, কাকে আদর করতে করতে হারিয়ে যাব অজানায়। পাগল করা ওই ঠোঁট কই পাবো কিস করতে।
ফাঁকা ঘর, শূন্য বিছানা, ভাবতেই বুকটা হাহাকার করে উঠছে। যতই ফিট খান আর যতই হাহাকার করেন, আপনি কিন্তু আমাদের বাসায় আজকের পর আর আসবেন না। আজকে বাসায় যাবেন আর তুলে নেওয়ার দিন আসবেন। উদয় বলল, কেন? আপনি আমাদের বাসায় আসলে আপনাকে নিয়ে এক ঘরে দরজা বন্ধ করে ঘুমানো আমার পক্ষে একেবারেই অসম্ভব। তাহলে আমি লজ্জায় মরেই যাব। তাহলে আমি আবারও অসুস্থ হই, সেটাই ভালো। তুমি আমার কাছেই থাকবে তখন। লিয়া ওর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে, মুখে যা আসে তাই বলেন না, আর কখনো এই ধরনের বাজে কথা বলবেন না। অসুখ বিসুখ নিয়ে এই ধরনের কথা বলতে হয় না, এটা জানেন না? উদয় হেসে ফেল। এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে রাখছে, আর এক হাতে লিয়ার হাত ধরা। এত লজ্জা লজ্জা করে আমাকে দূরে রাখবে, এতে কি তোমারও খারাপ লাগবে না? তুমিও কি আমাকে কাছে পেতে চাইবে না? আমাকে কি একটুও মিস করবে না? তুমি খুব পাষাণ। আপনি আমার সাথে 2 বাড়িতেই থাকতে পারবেন, আর সেটা অফিসিয়ালি আপনার বাসায় তুলে নেওয়ার পরে। সত্যি বলছি বউ, তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। অফিস ছুটি হলে আমি তোমার কাছে আসতে চাই, অনুমতি দাও। একদম না, প্লিজ। এই নিয়ে আর কোনো কথা না, আমরা ভিডিও কলে কথা বলবো। ওরা বাসায় পৌঁছে গেল। উদয় গাড়ি সাইডে রেখে লিয়ার সাইডে দরজা খুলে দিল। লিয়া গাড়ি থেকে নেমে ওকে টাটা বাই বাই করলো। তুমি তো ভীষণ আজব। শ্বশুরবাড়ির গেট থেকে বিদায় দিচ্ছ, ভিতরে আসতে বলবে, চা কফি কিছু অফার করবে, তা না করে গেট থেকেই বিদায় করে দিচ্ছ। আফটার অল আমি এবারে জামাই, আমার একটা মান সম্মান আছে। জামাই আদর আমার বৈবাহিক সূত্রে পাওয়া হক। কই আমার সেই জামাই আদর? সেসব তুলে নেওয়া পরে হবে। তুলে নেওয়ার কি কিছু বাকি আছে? শুধু অনুষ্ঠান করে খাওয়া দাওয়াটাই বাকি। না, তারপরও আমার খুব লজ্জা করবে। আব্বু আম্মু দাদুর সাথে দেখা করে যাই, তারা আমাকে খারাপ ভাববে, বলবে তাদের মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়ে গেছি। সেসব আমি বুঝবো। আপনি অফিসে যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। পৌঁছে ফোন দিয়েন। ঠিক আছে মহারানী, আমি যাচ্ছি, ভালো থেকো। বলে এদিক সেদিক তাকিয়ে সুযোগ বুঝে ওর কপালে একটা চুমু দিয়ে গাড়িতে গিয়ে বসলো। তারপরই দুজনের হাত ওয়েব করে বাই জানালো। গাড়িটা চোখের আড়াল হলে লিয়া বাড়ির ভিতরে চলে গেল। বাসায় আসার পর লিয়ার মা বলল, কিরে, কার সাথে আসলি? উনি নামিয়ে দিয়ে গেছে। উদয় ভেতরে এলো না কেন? ওকে আসতে বলিসনি? আমি আসতে মানা করছি, ভিতরে আসতে ওনার অফিসের দেরি হয়ে যাবে। মায়ের সাথে ডাইনিং টেবিলে বসে কথা বলছে লিয়া। তোর শ্বশুরবাড়ির গল্প বল, তারা কেমন? তোকে কেমন আদর যত্ন করলো? তাদের আচরণ ব্যবহার কেমন? সবাই ভালো আম্মু। আরো কিছুক্ষণ গল্প করলো মার মেয়ে। আমি ঘরে গেলাম আম্মু, একটু ঘুমাবো, খুব টায়ার্ড লাগছে। আমাকে যেন কেউ না ডাকে। নাস্তা খেয়ে তারপর যা। না আম্মু, এখন আর কিছু খাবো না। আমি ও বাড়ি থেকে নাস্তা করে এসেছি। আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে দরজা লক করে শুয়ে পড়লাম। চোখে ঘুমো ঘুমো ভাব, চোখের পাতা ঘুমে ভারী হয়ে আসছে। উদয়কে একটা ফোন দিয়ে তারপর ঘুমাই, না হলে ও ফোন দিলে আমার কাঁচা ঘুমটাই নষ্ট হবে। উদয়কে কল দিল। উদয় কল রিসিভ করে বলল, আমি এক্ষুনি তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম। ঠিক মতো পৌঁছেছেন? কিছুক্ষণ আগেই পৌঁছেছি। আমি তোমাকে এখনই মিস করতে শুরু করেছি, তুমিও কি আমাকে মিস করছো? বাজে কথা না বলে মন দিয়ে কাজ করেন। এখন রাখি। আমাকে তোমার কাছে আসতে বলবে না? আবার সেই বাজে কথা? উদয় হেসে ফেল। আচ্ছা, আর বলবো না। তুমি এখন একটু ঘুমিয়ে থাকো, আমি লাঞ্চ ব্রেকে আবার ফোন দিব। আচ্ছা বলে ফোন রেখে লিয়া শুয়ে পড়ল, ঘুমাতে চেষ্টা করছে। তখনই ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো বিদেশি নাম্বার। রিসিভ করলো। ফোনের ওপাশে জিয়ান বলল, হ্যালো বাগানি, আমার বাগানি কেমন আছে? সরি, অনেকদিন তোমার কোনো খোঁজ খবর নিতে পারিনি। লিয়া ওর গলার আওয়াজ শুনেই কেঁদে ফেল। কতদিন পর প্রিয় মানুষটার গলার আওয়াজ শুনতে পেল। ওর চোখের ঘুম গায়েব হয়ে গেল। কি বলবে ওকে? আমার বিয়ের কথা ওকে কিছুতেই বলা যাবে না। ও
ও তাহলেই ভেঙে পড়বে। ওর পড়াশোনা, ওর সামনের উজ্জ্বল ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে। ও ঠিক করলো জিয়ানের সাথে আগের মতোই স্বাভাবিকভাবে কথা বলবে। আর এমন কিছু একটা বলতে হবে যাতে ও আর ফোন না করে, আবার মনে কষ্টও না পায়। ভালো আছি আমি। এতদিন পরে মনে পড়লো আমার কথা। মনে সব সময় পড়ে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। সারাদিন ভার্সিটিতে আর কাজ করে আমি খুব ক্লান্ত থাকি। আবার বাসায় গিয়ে নিজের জন্য রান্না করা, কাপড় ধোয়া সব আমাকেই করতে হয়। তখন আর কিছুই ভালো লাগে না। তারপর তুমি কখন কার সামনে থাকো, ফোন দিলে যদি তোমার সমস্যা হয়। এইভাবে আমি ইচ্ছা করে হলেও কল দিই না। কথা ছিল তুমি কল দিবে নিজের সুযোগ মতো, কিন্তু তুমি কোনোদিন একটা কলও দেওনি আমাকে। কেন লিয়া, আমাকে একটা কল দাওনি? এমনি আমি কল দেইনি, ভেবেছি যদি আপনার পড়াশোনার কোনো ডিস্টার্ব হয় তাই। এটা কোনো কথা বললে? প্রিয়জনের সাথে কথা বললে মনটা চাঙ্গা হয়ে, এটা জানো না? থাক ওসব কথা। এখন বলেন, ওখানে আপনি কি কাজ করেন? আবার আপনি না পড়তে গেছেন, কাজ করেন কেন তাহলে? এখানে আসার আগেই ওয়ার্ক পারমিট করে আসছি। এখানে অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস কাজ করি। অন ক্যাম্পাস কাজ হলে লাইব্রেরিতে কাজ, বইয়ের হিসেব রাখা, রেকর্ড করা, কে বই নিল আর কে বই ফেরত দিল সেই রেকর্ড। ল্যাবের কাজ হচ্ছে কোন প্রফেসর কোন ইনস্ট্রুমেন্ট নিল আর রেকর্ড রাখা, ফেরত দেওয়ার রেকর্ড রাখা। তারপর আছে ক্যান্টিনের কাজ, অফ ক্যাম্পাসের কাজ, শপিং মলে চাইলে কাজ করা যায়। আমি এখন ওয়ালমার্টে কাজ করছি। বড় বড় সুপার স্টোরে কাজ করা যায়, কফি শপ, টিম হর্নার্স, স্টারব্যাক। আমি এখানেও কাজ করেছি। এরা এত কাজ করেন কেন? আর পড়াশোনায় ক্ষতি হবে না? শুধু আমি একা কাজ করি না, সব স্টুডেন্টরাই করে। পড়াশোনার কোনো প্রবলেম হয় না। এখানে অন গ্রাউন্ড ক্লাসও করতে হয়, আবার অনলাইন কোর্সও করতে হয়। প্রতি সপ্তাহে এক একজন প্রফেসর যার স্টুডেন্ট পোর্টাল গুগল ক্লাসরুম পোস্ট করে। স্টুডেন্টরা সেই ডেডলাইন অনুযায়ী অ্যাসাইনমেন্ট জমা দেয়। যার অ্যাসাইনমেন্ট অনুযায়ী গ্রেড আসে। আরো বলেন, শুনতে ভালো লাগছে। আমি ওখানকার কথা আরো জানতে চাই। তাহলে শোন, বাংলাদেশ আর কানাডার মধ্যে 12 ঘন্টার ডিফারেন্স। এখানে দিন 12টা হলে বাংলাদেশে তখন রাত 12টা। আর বাংলাদেশে 65 টাকা, এখানে $1 ব্রিটিশ কলম্বিয়ার ভিতরে ভ্যাঙ্কুভার শহরে আমার ভার্সিটির নাম ডার্সি ইউনিভার্সিটি। এরিয়া পুরো এলাকার পর্বতে ঘেরা, মাউন্টেন এরিয়া পুরো এলাকা পর্বতে ঘেরা। এই ভার্সিটির চারদিকে পাহাড়। বছরে 4টা সেমিস্টার। এখানে 24x7 লাইব্রেরি খোলা থাকে। সে যে কোনো সময় লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করা যায়। এখানে কাপড় চোপড় ফ্লেক্সিবল, যার পছন্দ মতো কাপড় পরতে পারে। বছরে 10 মাস প্রচুর ঠান্ডা থাকে, বরফে ঢেকে থাকে পুরো শহর। এখানে স্নোফল হয় প্রচুর। এত ঠান্ডায় মধ্যেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। বাকি 2 মাস সময়কে সামার বলে এখানে। কিন্তু এই সময় বাংলাদেশে কনকনে শীতের চাইতে বেশি ঠান্ডা। পলিউশন নেই বলতেই চলে। এই দেশে পড়াশোনা খুব এক্সপেন্সিভ, অনেক টাকা লাগে এখানে পড়তে। চাইলে সবাই এখানে পড়তে পারে না। আর স্টুডেন্টরা চাইলে প্রতি বছর 4 মাস সামার ব্রেক নিতে পারে। বেশিরভাগ স্টুডেন্টরাই এই ব্রেকটা নেয় না, 2-3 বছর পর ব্রেক নেয়। এই ব্রেকের সময়টা তারা ধুমিয়ে কাজ করে। প্রতি সেমিস্টার পর 10-12 দিন ইউনিভার্সিটি ছুটি থাকে। এখানে ব্রেকফাস্টে প্যানকেকের সাথে মাপেল সিরাপ খুব পপুলার। ইউনিভার্সিটি ডমটিতে থাকা যায়। যদি বাজেট ভালো থাকে তবে ডমের বাইরেও বাসা ভাড়া করে থাকা যায়। সেক্ষেত্রে ওয়াশরুম কমন, রুমের ভিতর কোনো ওয়াশরুম নেই। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুব ফেমাস।
কিছু ইন্ডিয়ান আর পাকিস্তানি ফেমাস ফ্যামিলি ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে। স্টুডেন্টরা অনেকে এই ক্যাটারিং সার্ভিস নেয়। আমিও ওদের থেকে এই খাবার কিনে খাই মাঝে মাঝে। এখানে ঋতুর বৈশিষ্ট্যগুলি বোঝা যায়, যেমন ধরো স্নোফল, গাছের পাতার রং চেঞ্জ হয়ে যাওয়া, আবার কিছুদিন পর সেই পাতাগুলি ঝরে পড়া। এই তো সারাদিন পড়া আর কাজ। নিজের উপর নিজের আমি বিরক্তি। ডরমেটরিতে থাকলে সবার সাথে গিয়ে খাবার খেতে না পারলে গরম খাবার পাওয়া যায় না। হয়তো কোনো টাইম আইটেম আর দ্বিতীয়বার রিফিল করে না। সেই সব খাবার থাকে যেগুলি আমার পছন্দ না হলে আমি খাই না, আর পছন্দ হলে ওই তীব্র শীতে ঠান্ডা খাবার খেতে পারবো না, গরম করে দেয় না, তাই আর খাওয়া হয় না, না খেয়ে থাকি। তখন আমি 1 মাস ডরমেটরিতে থেকে সেখান থেকে বেরিয়ে বাসা ভাড়া করে আরো স্টুডেন্টদের সাথে গ্রুপ পড়েছিলাম। সেখানেও সমস্যা। সবার সাথে মিলে বাজার করা, রান্না করা, ঘর পরিষ্কার করা, সব কাজ ভাগ করে নিতে হয়। এইগুলি কোনোটাই আমি ঠিকঠাক করতে পারি না, মনোটানিত হয়ে যাই, তাই আর সেখানেও থাকা হয়নি। এখন একাই এক রুম ভাড়া করে থাকি। নিজের মতো রান্না করি মন চাইলে, আর ভাত আর রান্না করতে না পারলে বাইরে গিয়ে কিছু খেয়ে নিই। এখন তাহলে ভালো আছে? আরে না, এখন অবস্থা আরো খারাপ। আমি তো কিছুই রান্না করতে পারি না। সকালে একটা নুডলস রান্না করি, অর্ধেক খাই, আর বাকি অর্ধেক রাতে ফিরে এসে খাই। নুডলস খেতে খেতে আমার জীবন অতিষ্ঠ। মাঝে মাঝে বেশি ক্ষুধা লাগলে স্যান্ডউইচ খাই, আর প্রচুর কফি খাই। এখানে 1 কাপ কফি $2। শীতে খুব কষ্ট পাচ্ছি। এত শীত, আর চারিদিকে বরফে ঢাকা। ঠান্ডায় ঘর থেকে বের হতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, বের হতেই হয়। মাঝে মাঝে মন হয় না এলেই ভালো হতো। এবার তোমার কথা বলো। আমার আর কি কথা, এসএসসি রেজাল্ট বের হয়েছে, গোল্ডেন A+ পাইনি, GPA 5 পেয়েছি। এখনো কলেজে ভর্তি হইনি, তবে খুব শীঘ্রই ভর্তি হব। আপনার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। এত কষ্ট করতে হয় আপনাকে। একটা কথা বলি, কিছু মনে করবেন না, মনে কষ্টও নিবেন না। আপনি পড়াশোনা ঠিক মতো করে করবেন, যতই কষ্ট হোক। আপনি আমাকে আর ফোন করবেন না, আমি সুযোগ বুঝে ফোন করব। কারণ আপনার আমার সম্পর্কের কথা জানতে পারলে আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন আমার আর কিছুই করার থাকবে না। এখন আমাকে অনেক চোখে চোখে রাখে। আগের মতো ইচ্ছা স্বাধীনভাবে চলতে পারি না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমিও ফোন দিব, ভাববেন না। এখন তাহলে রাখি। আপনি ভালো থাকবেন, আর ঠিক মতো পড়াশোনা করবেন। অনেক স্বপ্ন নিয়ে পড়তে গেছেন, সেই স্বপ্ন পূরণ করতে যা যা লাগে তাই করবেন। পড়ার ক্ষতি হয় এমন কিছু করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়ালও রাখবেন। কেমন যেন আপসেট লাগছে। আমার বাঘিনী আমি ভালোভাবে চিনি, জানি তোমার কোনো সমস্যা হয়েছে নাকি। আমাকে খুলে বলো, তোমার গলার সাউন্ড আমি চিনি। সত্যি করে বলো, কি হয়েছে? আরে না, কিছু হয়নি, একটু সর্দি জ্বর, তাই গলার আওয়াজ এমন শোনাচ্ছে। তুমি সর্দি জ্বরের জন্য কোনো ওষুধ খাইছো? না খেয়ে থাকলে এখনই খাও। ওষুধ খেয়েছি। আমি ফোন করলে যদি তোমার প্রবলেম হয়, তবে আমি আর ফোন করব না। তবে তুমি সুযোগ বুঝে আমাকে ফোন করবে, কথা দাও। তোমার সাথে কথা বলতে না পারলে আমি বাঁচবো না, একদম প্রাণে মরে যাব। আমি ফোন করব মাঝে মাঝে। তোমার অসুবিধা হয় এমন কাজ আমি কখনোই করব না। আমার একটা অনুরোধ, তুমি শুধু আমার থেকো। আমি 2 বছর পর ব্রেকে দেশে আসবো, তখন তোমার সাথে দেখা হবে। তুমি ভালো থেকো, মাই লাভ, মাই বাগিনী, মাই ভীতু হরিণী। আপনিও ভালো থাকবেন। গুড বাই। জিয়ানের সাথে কথা শেষ করে কান্নায় ভেঙে পড়ল লিয়া। ওর চারপাশটা অর্থহীন মনে হলো। কি হয়ে গেল আমার জীবনটা? এই জীবন তো আমি চাইনি। আমার জন্য জিয়ানের জীবনটা নষ্ট হয়ে যাবে। ওর তো কোনো দোষ ছিল না, তাহলে ও কেন কষ্ট পাবে? ও যখন জানতে পারবে আমার বিয়ের কথা, তখন আমাকে ধোঁকাবাজ ভাববে। কিন্তু আমি তো ধোঁকা দেইনি, আমি নিজেই তো চরম ধোঁকার শিকার। ধোঁকা হয়েছে আমার সাথে।
কিছুই বুঝে ওঠার আগে আমি হয়ে গেলাম অন্য কারোর। এখানে আমার কি কোনো দোষ ছিল? আমার কি কোনো অপরাধ ছিল? বিনা অপরাধে আমি যাবৎ জীবন সাজার ভাগী হলাম। কি করতে পারতাম আমি? বাবা মায়ের অবাধ্য হতাম? সেটাই কি ভালো হতো? আর অবাধ্য হয়ে আমি কি করতাম? কোথায় যেতাম? কার কাছে যেতাম? কে দিত আমাকে ঠাঁই? যার জন্য ঘর ছাড়তাম সে তো নিজেই দেশে নেই। আর ওর ফ্যামিলির কারোর সাথেই আমার পরিচয় নেই। কাউকেই আমি চিনি না, এমনকি কোথায় থাকে সেটাও আমি জানি না। এই অবস্থায় কি করার ছিল আবার? অল্প কিছু সময়ের মধ্যে আমার দুনিয়া এলোমেলো হয়ে গেল। এখানে কার দোষ, আমার নাকি ভাগ্যের? আমি এত খারাপ ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি। মরতে চেষ্টা করলাম, মরতেও তো পারলাম না। মৃত্যু দূরে আমায় নিতে চাইল না। বাবা মা এই পৃথিবীর আলো দেখাইছে, আদর যত্ন করে বড় করেছে, লেখাপড়া শিখাইছে। তাদের অবাধ্য হতে পারিনি। আমি অবাধ্য টাইপ মেয়ে না, আর আমার সাহসও খুব কম। আর আমার বিবেকও আমাকে অবাধ্য হতে দিবে না কোনোদিন। উদয়ের সাথেও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি সেখানেও ফেইলার। উদয়ের সাথে আমার যায় না। ওর সাথে আমার মন মানসিকতা একেবারেই মিলে না। ও এক মেন্টালিটির আর আমি আরেক মেন্টালিটির। দুজনের কিছুতেই ম্যাচ হয় না। তবুও মুখ বুঝে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সংসার কথাটার আরেক নাম স্যাক্রিফাইস, যা আমার স্বামী নামক মানুষটির মাঝে মোটেও নেই। সব কিছুতেই আমি মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। আমার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়া দেহটাকে খুবলে খাওয়ার কথা মনে হলে ভয়ে কলিজায় পানি থাকে না। তারপর পশুত্বের কথা আমি কাউকেই বলতে পারিনি। উদয় অসুস্থ হলে ওদের বাসায় যে কদিন ছিলাম, দিন নেই রাত নেই, যখনই মুড হতো ঝাঁপিয়ে পড়তো আমার উপর। আমি সহ্য করতে পারতাম না। কখনো জ্ঞান হারিয়ে ফেলতাম, কখনো মৃতপ্রায় হয়ে পড়ে থাকতাম। যন্ত্রণায়, কষ্টে, ব্যথায় গায়ে জ্বর উঠে যেত, তাও রেহাই পেতাম না। জোর করে ওষুধ খাইয়ে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালাতো। রিমনি আপুর কথা মতো একটু প্রতিবাদ করেছিলাম, বিনিময়ে প্রচন্ড এক চড় বসিয়ে দিয়েছিল আমার গালে। তখনও আমি নীরব ছিলাম, কিছুই বলতে পারিনি। একটিবারও তার মনে হয়নি যে আমিও একটা মানুষ, আমারও ভালো লাগা, মন্দ লাগা, সুস্থতা, অসুস্থতা বলে কিছু আছে। রিমি আপু তো প্রথম দিনই জেনেছিল। পরে আমার শাশুড়ি দেখেছে আমার গায়ের অত্যাচারের নমুনা, কিন্তু দেখেও কিছুই বলেনি। কারণ মা হয়ে ছেলেকে এই ব্যাপারে কি বলবে, কি শাসন করবে? কিছু ব্যাপার চোখে দেখা যায়, বুঝতে পারা যায়, কিন্তু মুখে কিছু বলা যায় না। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। আমি যদি মরে যেতাম, সেখানেও আমার সাজা ভোগ করতে হতো। না মরেও সাজা ভোগ করছি। কাকে বলবো আমি আমার এই অতি গোপন কথা, আমার লজ্জার কথা, আমার কষ্টের কথা? আর বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ উদয়কে সবাই বিশ্বাস করে, ভালোবাসে, পছন্দ করে। তার ব্যবহারে সবাই মুগ্ধ। তার আলাপ পরিচয়তা, তার ভদ্রতা কোনো তুলনা হয় না। অতি অল্প সময়ে আমি উদয়ের দুই রূপ ধরে ফেললাম। সেই প্রাইভেট মুহূর্তের সময় একরকম হায়নার মতো, আর সে সময়টা পেরিয়ে গেলে রোমান্টিক হাজবেন্ড। জিয়ানকে কষ্টের মধ্যে ফেলে দিলাম, আর উদয়কেও সুখী করতে পারছি না। উদয়ের সামনে আমি একটা জীবিত পুতুল ছাড়া আর কিছুই না। সে আমাকে ভালোবাসুক আর নাইবা বাসুক, তার পাওনা সে কোনো মূল্যেই আদায় করে নিবে। উদয় কোনো দিনই আমার মনের খবর নিতে আসবে না, আমার ইচ্ছা অনিচ্ছার মূল্য দিবে না। সে আসবে তার খুব পবিত্রই পুরো নাই পূরণ করতে। ভালোবাসার গলা ভেজানোর কথা বলে অত্যাচার করে হলেও নিজের লালসা মিটিয়ে নেবে। বাইরে থেকে দেখতে ভালো হলেই যে ভিতরটা ভালো হবে এমন কোনো কথা নেই। ওর সাথে আমার চিরদিনের সংসার হবে, কিন্তু ভালোবাসা কোনোদিন হবে না। মনকে বুঝিয়ে ওর প্রতি নরম করে আনি, কিন্তু পর মুহূর্তে
ওর ব্যবহারে মনটা বিষিয়ে যায়। কিছু মানুষ আছে ভালোবাসি ভালোবাসি বলে হেলিয়ে মরে, অথচ বিন্দু মাত্র ভালোবাসা পায় না। উদয় হচ্ছে সেই প্রকৃতির মানুষ। এই কদিনে যেটুকু ভালোভাবে বুঝে গেছে লিয়া। আমাকে সুস্থ রাখতে আপ্রাণ চেষ্টা করে, সেটা সে ভালোবেসে করে না। রাতের আদিম খেলার জন্য প্রতিপক্ষ খেলোয়াড় রেডি রাখে, ভালোবেসে নয়। সে কোনোদিন আমার মনের খোঁজ নিতে আসেনি। এ খেলায় আমার ইচ্ছা আছে কি নেই তাও বুঝতে চেষ্টা করেনি। তার পাওনা সে বুঝে নিয়ে গেছে বারবার, রক্তাক্ত ক্ষত বিক্ষত করে। তার এই বন্যতা আমি কতটা সহ্য করতে পারবো সে খেয়ালও রাখেনি। এটাকে অত্যাচার ছাড়া কিছুই বলা যায় না। তারপরও মুখ বুঝে সব মেনে নিচ্ছে, ধরে নিয়েছে এটাই আমার ভাগ্যের লিখন। ভাগ্যের লিখন খণ্ডানো যায় না। লিয়া নিজের দুর্ভাগ্যকে মেনে নিয়ে মনের দুঃখ কষ্ট মনের ভিতর কবর দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করে যাচ্ছে, কাউকে কিছু বুঝতে না দিয়ে। ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, জিয়ানের ফোন নাম্বারটাও ডিলিট করে দিয়েছে। মানুষটাই ও নেই, মানুষটাকে জীবন থেকে ডিলিট করে দিছি। তার ফোন নাম্বার রেখে দিয়ে আর কি হবে? মনের মানুষ মনেই থাক সংগোপনে, সারা জীবন শ্রদ্ধায় ভালোবাসে থাকবে আমার মনের ভিতর। লিয়াকে তুলে নেওয়ার অনুষ্ঠানের ডেট ঠিক হয়ে গেছে। গায়ে হলুদ, বিয়ে, বৌভাত সব প্রোগ্রাম হবে রাতে। বিয়ের কার্ড বিলি করা প্রায় শেষ। বরবধূ দুইজনেরই বাসে বিয়ের শপিং এর ধুম চলছে। লিয়ার মা লিয়াকে শপিং এর সাথে যেতে বলে ও সাপ না করে দেয়। তোমরা যা আনবে সেটাই আমার পছন্দ হবে। আফরোজা রিয়াকে নিয়ে, কখনো নিজের বোনকে নিয়ে, যাদেরকে নিয়ে শপিং শেষ করলো। ভেনাস জুয়েলার্স থেকে হেভি এক্সেট জড়ো গহনার অর্ডার দেওয়া ছিল আগে থেকেই, সেটা কালেক্ট করলো। সাথে কিনলো ডায়মন্ড ওয়াল থেকে ডায়মন্ডের একটা সেট। উদয়ের জন্য নিল গলার চেন, ডায়মন্ডের আংটি, দামি ব্র্যান্ডের ঘড়ি, স্যুট, শেরওয়ানি, জুতার সাথে আনুষঙ্গিক যা যা লাগে সব কিনে নিল। দোকান থেকে লিস্ট নিয়ে গায়ে হলুদের জন্য সব জিনিস কেনা হলো। লিয়ার বাবা মিজান সাহেব এক সেট হাই কোয়ালিটি ফার্নিচার, বড় সাইজের এলইডি টিভি, ডাবল ডোর ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিনে লিয়ার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠানের। তারা সেই অনুযায়ী ঘর বাড়ি ডেকোরেশন থেকে শুরু করে গেট সাজানো, লাইটিং করা, বিয়ে আর হলুদের ডালা সাজানো পর্যন্ত সব করেছে। নামি দামি ক্যাটারিং সার্ভিসকে দেওয়া হয়েছে খাবারের দায়িত্ব। মেনুতে থাকবে অনেক আইটেমের খাবার। উদয়ের বাড়িতেও মহা ধুমধামে আর জাঁকজমজে চলছে বিয়ের আয়োজন। লিয়ার জন্য দামি দামি জিনিসপত্র কেনা হয়েছে। 35 ভরি স্বর্ণের জড়ো সেট কেনা হয়েছে। সেই সাথে ছোট এক সেট গহনাও নিয়েছে সব সময় পরার জন্য। বরবধূ দুজনের ফ্যামিলি যথেষ্ট ধনী, তাই আভিজাত্যের কোনো কমতি না হয় সেদিকে টান টান দৃষ্টি রেখে কাজ চলছে। লিয়ার বিয়ের অনুষ্ঠান হবে রাওয়া কনভেনশন হলে, আর উদয়ের বৌভাতের অনুষ্ঠান হবে গলফ ক্লাবে। গায়ে হলুদের অনুষ্ঠান বরবধূ দুই পক্ষে একসাথেই মিরপুর পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আসলিয়ার মেহেদির সন্ধ্যার প্রোগ্রাম, মেহেদি অনুষ্ঠান নিজেদের বাসায়। লিয়া নিজের বান্ধবীদেরও ইনভাইট করেছে। ওর জীবনের সব কষ্টের কথা শুধু নাফিসা জানে। জিয়ানের সাথে প্রেম থেকে শুরু করে ওর হঠাৎ বিয়ে হওয়া, আত্মহত্যা করতে যাওয়া, বেঁচে ফিরে আসা, উদয়ের বাড়িতে ওর অসহায়ত্বের কথা সব শুধুমাত্র নাফিসা জানে। বুকের মাঝে যখন কষ্টের ঢেউ উঠত, মনটা যখন ছটফট করত, সে কষ্টের কথা কাউকেই বলতে পারত না। তখন সেই কষ্টের সময়ের সাথী ছিল একমাত্র নাফিসা, ওর প্রাণের বান্ধবী, ওর দুঃখের দুঃখী, ওর বেস্ট ফ্রেন্ড। নাফিসা সবসময় ওকে বুঝাতো, ধৈর্য ধরতে বলতো। অনেক কষ্টের সময় একজন প্রিয়জনের সহানুভূতির খুব প্রয়োজন হয়, যার সাপোর্ট পেলে একটু সান্ত্বনা পাওয়া যায়, মনটা হালকা হয়। মেহেদি প্রোগ্রামের দিন লিয়া চিৎকার করে অনেক কাঁদল। এতদিন কেঁদেছে নীরবে নিঃশব্দে, বুকের মাঝে পাষাণ বেঁধে গুমড়ে মরেছে। আজ যেন মন আর বাধা মানছে না। মনের ভিতর জমে থাকা কষ্টের বরফটা গলে বেরিয়ে আসতে চাইছে। কেউ বুঝলো না এই কান্নার অর্থ, শুধু নাফিসা ছাড়া। মা কিছুটা অনুমান করতে পেরেছিল
ওর আম্মুরও অনেক খারাপ লাগছে, মেয়ের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করা নেই। তখনও কিছুই করার ছিল না। বিয়ে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু শ্বশুরের এক গুমের কাছে হেরে গেছে। সে নিজেও মেয়ের সাথে অনেক কান্না করলো, মনে মনে ভাবলো, মেয়েদের জীবন যতই আধুনিক হোক, যতই স্বাধীন হোক, তারপর কোথাও না কোথাও মেয়েরা খুব বেশি পরাধীন। কখনো কখনো এই পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। তারপর ওদের গায়ে হলুদ পার্টি, গান বাজনা, খাওয়া দাওয়া, অনেক আনন্দ হই হুল্লোড় করে শেষ হলো। আজ লিয়ার বিয়ে। বিয়ে তো আগে হয়ে গেছে, তবুও এটাকে বিয়ের অনুষ্ঠানই বলা ভালো। আজ বর আসবে বধূকে নিজের বাড়িতে নিয়ে যেতে। খাওয়া দাওয়া, অনেক আনন্দ উল্লাস করলো সবাই। এবার লিয়ার বিদায়ের পালা। আব্বু আম্মু, দাদু, নিকট আত্মীয় সবাই অশ্রুসিক্ত নয়নে বিদায় দিল লিয়াকে। লিয়া অযোধ্যায় কান্না করতে করতে গাড়িতে উঠলো। চলতে চলতে গাড়ি এসে উদয়ের বাসার গেটে এসে থামলো। বাসার মুরব্বীরা এসে বউ নামিয়ে ভিতরে নিয়ে গেল। বিভিন্ন আচার অনুষ্ঠান করে বধূবরণ করা হলো। মিষ্টির শরবত খাওয়ানো হলো। আংটি খুঁজে বের করার খেলা হলো। রঙিন পানি থেকে আংটি খুঁজে বের করতে হবে। পরপর 3 বারই লিয়া জিতলো। এই হাসি ঠাট্টায় অনেক রাত হয়ে গেল। এবার বউকে বাসর ঘরে নিয়ে গেল রিমি। আমার ননদ রিমি আপু আমাকে ঘরে নিয়ে খাটে বসিয়ে দিল। ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। অর্কিড ফুল আর মরিচ বাতি দিয়ে সাজানো পুরো ঘর। বিছানাটা ফুলে ফুলে সাজানো, শুধু লাল গোলাপ দিয়ে সাজিয়েছে। স্লিং থেকে গোলাপ ফুলের মালা ঝুলে এসে নেমে পড়েছে বিছানার চারপাশে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। চারিদিক মুগ্ধ নয়নে চোখ ফিরিয়ে দেখলাম। বিছানাটা দেখা মাত্রই ওর বুকটা ধক করে উঠল। যদিও খাটটা নতুন, তবু এই একই জায়গায় সেট করা। কিছুদিন আগে যেখানে সে হয়েছে চরম অত্যাচারের শিকার। যে কয়দিনই এখানে এসেছিলাম, স্বামী নামক মানুষটা দিনে রাতে করেছে বৈধ ধর্ষণ। কষ্টে গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসতো। পাষাণ্ড কখনো হাত দিয়ে মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করত, কখনো ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে শব্দ কান্না বন্ধ করত। তার ফল হাতের থাবায় কুঁকিয়ে উঠতাম। নখের আঁচড় আর কামড়ের কারণে আমি কষ্টে ছটফট করতাম। মুখে বলতাম আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দেন। তবুও তার তৃপ্তি না হওয়া পর্যন্ত ছাড়া পেতাম না। শরীরের ব্যথা কমার জন্য বেলায় বেলায় ট্যাবলেট খেতে হতো। সেই ব্যথা কমার আগে আবার নতুন ব্যথার সৃষ্টি হতো। সেই কথাগুলো মনে হতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। মন চাইছে এখান থেকে ছুটে পালিয়ে যায়। আজকেও কি করবে ওই রকম ভয়ঙ্কর অত্যাচার? ভাবতেই ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। কিভাবে এই টর্নেডো থামবে, আর বলবোই বা কিভাবে? ফুলে ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে লিয়া, আধা হাত ঘুমটা টেনে। ঘুমটার ভিতর সে কেঁদে চলেছে। কি হবে আজ আল্লাহ জানে। সে কিছুটা ভীত, কিছুটা চিন্তিত, আবার লজ্জিত। কথাটা কিভাবে বলবে উদয়কে? ওর পিরিয়ড চলছে, সেকেন্ডে চলছে আজ। প্রচন্ড ব্যথা হচ্ছে তলপেটে, আর সেই সাথে খুব ব্লাডিংও হচ্ছে। এই কথা উদয় যখন জানবে, তখন কি হবে তার রিয়াকশন? সে তো মানতেই চাইবে না, উল্টো রেগে যাবে ভীষণ। কারণ তার মাথায় তো ঘোরে ওই এক ভাবনা, আমাকে খুবলে খাওয়া যেন তার একমাত্র কাজ। উদয়ের সাথে ফোনে ভিডিও কলে কথা বলে এখন দুজনের সম্পর্ক একেবারে সহজ হয়ে গেছে। তারপরেও ভীষণ ভয় পাচ্ছে। কালকেও ফোনে কথা হয়েছে। এই কথা সে উদয়কে বলেনি। এটা কি বলা যায়? কি ভীষণ লজ্জার কথা। লজ্জা বলেও তো একটা কথা আছে। লোকটার মুখে আজে বাজে নোংরা কথা লেগেই থাকতো সব সময়। এমন সব নোংরা কথা বলতো, লজ্জায় লাল হয়ে যেতাম আর কান গরম হয়ে যেত। এইসব পচা কথা কি সব হাজবেন্ডই বলে? উদয় রুমে আসতে পারছে না, তার বন্ধুরা তাকে ছাড়ছে না। এই কথা সে বলে হাসছে আর খেপাচ্ছে। উদয় জোর করে উঠে যেতে চাইলে ওর এক বন্ধু রতন বলল, এই তুই এত বউ পাগলা হলি কিভাবে? আগে তো কোনো মেয়ের দিকে ফিরেও তাকাতি না, তাহলে তোর বউ কি মেয়ে মানুষ না? অন্য মেয়ে আর বউ কি এক হলো? 3 বার কবুল পড়া বউ আমার, এই বউটা আমার জন্য হালাল।
তাই হালাল প্রেমটা হবে বউয়ের সাথেই। আমার সমস্ত ভালোবাসা আমার বউয়ের প্রাপ্য। বউয়ের সাথে প্রেম করব বলেই এতগুলো বছর নিজেকে সংযত রেখেছি। বলে সবাই হেসে উঠল। তুই বইরা আর ভাবি একটা বাচ্চা মেয়ে, দেখিস সাবধান, আবার ডাক্তার যেন না আনতে হয়। হ্যান্ডেল উইথ কেয়ার। আবার আরেক দফা হাসির রোল পড়ে গেল। উদয় বলল, আমি মোটেও তেমন না, খুব ভদ্র আর প্রেমিক পুরুষ হব। আমার বউকে কখনোই কষ্ট দিব না, খুব ভালোবাসবো। তোদের মতো নাকি প্রেম করে বিয়ে করে রোজ বউয়ের সাথে ঝগড়া করিস, আর বউ রাগ করে বাপের বাড়ি চলে যায়, বউয়ের বিরহে কেঁদে মরিস, তারপর আবার পায়ে ধরে নিয়ে আসিস। সাজ্জাদ বলল, প্রেম করে বিয়ে করা কি খারাপ নাকি? আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে দুজনের মধ্যে। উদয় বলল, প্রেম করে বিয়ে করা, তাছাড়াও আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে, দেখে নিস। বড় বড় লেকচার ঝাড়িস না, আসলে তুই ভাবির রূপ দেখে দিওয়ানো হইছিস। সবাই বলে উঠল, এটা সত্যি, তোর বউ মানে আমাদের ভাবি অনেক সুন্দর, মাশাআল্লাহ দেখতে। এবার আমায় যেতে দে ভাই, বউ অপেক্ষা করছে আমার জন্য। রিসেপশন পার্টিতে যার যার ফ্যামিলি নিয়ে আসবি, কিন্তু এবার তোরা বিদায় হ। তোরা কাবাব মে হাড্ডি হতে চাচ্ছিস কেন? রফিক বলল, বাসর ঘরে যাওয়ার এত তারা কিসের তোর? বউ তো ঘরেই আছে, সে কোথাও পালিয়ে যাচ্ছে না। বরং আমাদের একটু সময় দে, বিভিন্ন কাজে ঝামেলায় থাকি আমরা সবাই। আমাদের তো এখন আগের মতো দেখাও হয় না খুব একটা। আজ তোর বিয়ে বলে সবাই একত্র হয়েছি। আরো কিছুক্ষণ বন্ধুদের সাথে গল্প করে উদয় একরকম ছুটেই চলে এলো নিজের ঘরে, কারণ গল্পে তার মন নেই, মন পড়ে আছে বাসর ঘরে। বধূ বেশে যে বসে আছে তার কাছে মনটা বাধা পড়ে আছে। কত কল্পনার এই রাত, কত প্রতীক্ষার এই রাত। ঢুকে দরজা লক করে দিয়ে লিয়ার কাছে গিয়ে বসলো। কিছুক্ষণ ভালোবাসায় মিষ্টি মিষ্টি কথা বলে দুই হাত দিয়ে ওর মুখ শক্ত করে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দীর্ঘ সময় ধরে চুমু খেলো। তারপর কাপড় চেঞ্জ করতে খাট থেকে নেমে গেল। লিয়াও নিজেও খাট থেকে নেমে উদয়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। উদয় লিয়ার দুই বাহু ধরে উঠিয়ে খাটে বসিয়ে দিল। ওর বাঁ হাতের আঙ্গুলে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য স্পেশাল নাইটের গিফট। তারপর গিয়ে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো। উদয় একটা গ্রে কালারের ট্রাউজার আর নেভি ব্লু কালারের টি শার্ট পরেছে। চুল আশ্রে বডি স্প্রে লাগিয়ে বিছানায় এসে বসলো। খুব চিলমুটে আছে সে। ফিরে এসে আবার সে চুমুর রাজ্যে হারিয়ে গেল। যত্রতত্র পাগলের মতো চুমু দিতে থাকলো। লিয়ার গায়ের ভারী গহনাগুলির জন্য একটু অসুবিধা হচ্ছিল। বলল, এই গহনাগুলিতে তোমার অসহ্য লাগছে না? লিয়া বলল, হ্যাঁ। খুব খারাপ লাগছে। উদয় নিজেই একে একে সব গহনা খুলে দিল। এবার একটা সুন্দর বক্স এগিয়ে দিল লিয়ার দিকে, বলল, চেঞ্জ করে এসো। লিয়া বক্সটা খুলে দেখলো ভিতরে একটা লাল রঙের সুন্দর একটা নাইটি। ও নড়ল না, চুপচাপ বসে রইল। পেট ব্যথার কারণে ওর নড়তেও ইচ্ছা করছে না। উদয় তাড়া দিল, কি হলো, চেঞ্জ করে এসো। অগত্যা লিয়ার নাইটি নিয়ে চেঞ্জ করতে ওয়াশরুমে গেল। পার্লারে এত হেভি মেকআপ আর ফোলানো চুল বাঁধা খুব খারাপ লাগছিল। মাথাটা কেমন ভার ভার লাগছিল। মুখের মেকআপ তুলো, ফেস ওয়াশ দিয়ে ঘষে ঘষে মুখ ধুয়ে নিল। তারপর আস্তে আস্তে চুলের ক্লিপগুলি খুলে চুলের জট ছাড়িয়ে চুল আশ্রে নিল। ও ইচ্ছে করে একটু বেশি সময় নিচ্ছে, যাতে উদয় অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়ে। যদিও লিয়া জানে উদয় ঘুমানোর লোক না, তারপরও মনে ক্ষীণ আশা। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। উদয় দিব্যি বসে আছে বিছানায়, উসখুস করছে আর অপেক্ষা করছে ওর জন্য। বলো, এতক্ষণ লাগে চেঞ্জ করতে? কি করছিলে এতক্ষণ? একটু মুচকি হেসে বলো, ওয়াশরুমে গিয়ে কি ঘুমিয়ে গিয়েছিলে? না, ঘুমাবো কেন, মেকআপ তুললাম, চুল আঁচড়ে নিলাম। উদয় বলল, তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? লিয়া বলল, এমনি শরীর ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে, মাথাও ধরেছে খুব, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। মানে কি, আজ আমাদের ফুলসজ্জা রাত আর তুমি ঘুমাতে চাইছো? আমাদের রাত জাগা বাসর তো আগেই হয়েছে, এখন আবার কি? না, হয়নি, আজকেই হলো আসল ফুলসজ্জার রাত, আর আগেরটা ছিল বাড়তি পাওনা। বলেই হাসতে লাগলো উদয়। আমি ওর পাশ কাটিয়ে গিয়ে চুপ করে শুয়ে পড়লাম। ওর কথার উত্তর দিলাম না।
হঠাৎ করে উদয় এরকম ঝাঁপিয়ে পড়লো আমার উপর, হাঁটার মতো ছিঁড়ে খুবলে খেতে থাকলো আমায়। আমি সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। অনেক সাহস করে বললাম, আমার পিরিয়ড চলছে, আজকে ওসব কিছু হবে না, আমার তল পেটে প্রচুর ব্যথা করছে, আমাকে একটু রেস্ট নিতে দিন। এ কথা শুনে ও ভীষণ খেপে গেল। আমি বিশ্বাস করি না, আমি চেক করব। এই কথা শুনে আমি খুব শকড হলাম। আমার চোখে পানি এসে গেল। আমার শরীর অসুস্থ সেদিকে কোনো খেয়ালই নেই। সে আছে তার কামনা চরিতার্থ করার চিন্তায় অস্থির। সবচেয়ে বেশি কষ্ট পেলাম আর অবাক হলাম এই জন্য যে সে চেক করেই ছাড়ল। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জিজ্ঞেস করলো, কতদিন চলছে? আমি কেঁদে কেঁদে বললাম, আজকে সেকেন্ড ডে চলছে। বলল, ভালো, এখন ছুটিগুলি ঘরে বসেই নষ্ট করে ফেলি। অফিস থেকে 1 সপ্তাহর ছুটি নিলাম হানিমুনে যাব বলে, আর তুমি আমার সব আশায় পানি ঢেলে দিলে। কতক্ষণ চিল্লাচিল্লি করে আমার নাভির ঠিক নিচে হাত দিয়ে মুঠোতে যতটা মাংস আসে ততটা মুঠোয় নিয়ে জোরে একটা মোচড় দিল। ব্যথায় আমার জান বেরিয়ে যাচ্ছিল। আমি কষ্টে চিৎকার করে উঠলাম, সে সাথে আমার মুখ চেপে ধরল। মুখ বুজে সব সহ্য করলাম। তারপরও তার অসভ্য অবাধ্য দুটি হাত আমার মুখ জিভ দাঁত থেকে রক্ষা পায়নি। এত সব করার পরও তার রাগ কমেনি। রেগে গিয়ে বিছানা থেকে উঠে ফুল দিয়ে সাজানো খাটটা তছনছ করতে থাকে। ফুলগুলি 2 হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলতে থাকে আর বলতে থাকে, ফুল সজ্জায় যখন হলো না তখন ফুল দিয়ে কি হবে। ওর রাগ দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ওর এই রাগের সাথে আমি পরিচিত না, এত রাগকে কখনো দেখিনি। কেমন করে এই মানুষটার সাথে আমার ভালোবাসা হবে? আমি যতই নিজেকে তার ভালোবাসার সমর্পিত হতে চাই ততবারই প্রচন্ড শক পাই। আমি তখন মনের জোর হারিয়ে ফেলি, নিজেকে গুটিয়ে ফেলি। আমি কি শুধু ভোগের বস্তু, যার কাছে আমার মূল্য শুধুই একজন বেড পার্টনার হিসেবে, যে কিনা সর্বদাই তার মনোরঞ্জন করবে আর সেটা করতে না পারলে সব লন্ড ভন্ড করে দিবে। এরপর উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে রাগে গজগজ করতে থাকে। আমার শারীরিক এই অবস্থা যেন আমি নিজেই বানিয়েছি, এটা আমার অপরাধ। উদয় ভীষণ রেগে আছে। আমি ভাবতে লাগলাম হয়তো ফুলসজ্জার রাত নিয়ে তার অনেক পরিকল্পনা ছিল, অনেক কোনো স্বপ্ন সাজিয়েছিল। আমার কারণেই তা নষ্ট হলো। আমার নিজের কাছেও অপরাধ লাগছিল নিজেকে। কালকে বউ ভাত, বাড়ি ভর্তি মেহমান, রেগে গিয়ে না আবার কোনো সিক্রেট করে। আমি সে ভাবনায় অস্থির। তাকে দিয়ে সবকিছুই অসম্ভব তেমন না। তারপর আমি আমার সব কষ্ট একপাশে রেখে ব্যথা ভুলে ওর রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকি। ওর পিঠের সাথে লেগে থেকে ওকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম কিছুক্ষণ। উদয় 2 বার আমার হাত ছুঁড়ে ফেলার মতো জোরে সরিয়ে দিল। আমি আবারও ওকে জড়িয়ে ধরে বললাম, প্রথম বাসরে কিন্তু আপনি বলেছিলেন রাতে আমরা কেউ কাউকে ছেড়ে থাকবো না। আপনি বলেছিলেন, আর আপনি ভুলে গেছেন সে কথা। আমি কিন্তু ভুলিনি। এবার আর হাত সরিয়ে দেয় না। আমি বুঝলাম রাগ কিছুটা কমেছে। নিজেই আমার দিকে ফিরে সয়, টেনে নেয় আমাকে বুকে। তারপর আমার কপালে চুমু এঁকে দিল, আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, দিনে যেখানেই থাকি না কেন রাতে আমরা কেউ কাউকে ছেড়ে থাকবো না, একে অপরকে বুকে নিয়ে ঘুমাবো। এই কথা আমি ভুলে যাইনি, এটা আমার চিরদিনের লালিত স্বপ্ন। আমি একটু শান্তি পেলাম আজকের মতো রেহাই পাওয়ার জন্য। এতটুকু বুঝলাম ওর রাগ খুব বেশি, ওর রাগ কন্ট্রোল করতে পারে না। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আজ আমাদের রিসেপশন পার্টি, ফুয়াবে হবে এই পার্টি। আমাকে পার্লারে নিয়ে গেল আমার ননদ রিমি আপু। আগেই বুকিং দিয়ে রাখা ফারজানা শাকিলের পার্লারে গেলাম আমরা। সাথে গেল উদয়ের কাজিন সিস্টাররা। ওরা পার্টি উপলক্ষে সাজবে, ভাইয়ের বিয়ে বলে কথা। আমাকে খুব জমকালো ব্রাইডাল মেকআপ করানো হলো। সাজগোজ শেষ হলে আমায় সরাসরি ক্লাবে চলে যায়। সেখানে গিয়ে দেখি উদয় হেভি সুইটেড বুইটেড হয়ে এসেছে। ওকে দেখতে বেশ ভালোই লাগছে, চেহারায় কোনো রাগের ছাপ নেই।
বেশ ফুরফুরে মেজাজে আছে। আজই প্রথম ওকে দেখে আমার ভালো লাগলো। সবার চোখ এড়িয়ে আমাকে ফ্লাইং কিস করলো উদয়। আমার আর উদয়ের ফটোশ্যুট হলো প্রচুর ছবি তোলা হলো। খুব কাছাকাছি স্টাইলে অনেকগুলো ছবি তোলা হলো। আজই প্রথম উদয়কে দেখে আমার ভয় বা বিরক্তি কিছুই লাগছে না, বরং একটু ভালো লাগছে। রিসেপশন পার্টিতে নিমন্ত্রিত অতিথিরা একে একে সবাই আমাদের সাথে ছবি তুলল। আমার আব্বু আম্মু আত্মীয় স্বজনরা সবাই এলো। উদয় তাদেরকে সালাম দিলেও হ্যান্ডশেক করলো, কোলাকুলি করলো, সবার সাথে খোশ মেজাজে কথা বলল। তাদের সাথে অনেক ছবি তোলা হলো। আমি অবাক হয়ে গেলাম, এক কোন নতুন উদয়কে দেখলাম। রাতের বন্ধ ঘরে উদয় আর এই উদয় সম্পূর্ণ দুজন আলাদা মানুষ। বন্ধ দরজার পিছনে সে যতটা ভয়ঙ্কর, সবার মাঝে সে ততটাই ভদ্র আর অমায়িক। পার্টি শেষ হলে শ্বশুর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিলাম। তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো মন্দ মিলেই কেটে যাচ্ছে লিয়ার সংসার জীবনের দিনগুলি। এখন আর মন খারাপ করে থাকে না। সংসারে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখে। একটু একটু করে সে উদয়ের দিকে ঝুঁকছে। উদয়কে মন থেকে মেনে নিয়েছে। উদয়ের দেওয়া কষ্টগুলো সহ্য করা এখন অভ্যাসের পরিণত হয়েছে। উদয় যেমনই হোক, সে তার স্বামী, তাই উদয়ের সাথে জীবন কাটাবে বলে মন স্থির করেছে। বাবার বাড়িতেও খুব একটা যায় না, ভালো লাগে না সেখানে যেতে। লিয়ার শাশুড়ি হেলেন দেখেছে লিয়ার শরীরে অমানসিক অত্যাচারের দাগ, কিছু জানতে চায়নি। এমনকি সে যে দেখেছে এটাও লিয়াকে বুঝতে দেয়নি। সে নিজেই যা বোঝার বুঝে নিয়েছে। প্রতিদিন একটু একটু করে লিয়াকে নেতিয়ে পড়তে দেখেছে। আগের মতো প্রাণোচ্ছল নেই মেয়েটা, খাওয়া দাওয়ায়ও তেমন রুচি নেই। লিয়াকে প্রতিদিন দুধ ডিম ফ্রুটস খায়েও চেহারার ফ্যাকাশে ভাব দূর করা যাচ্ছে না। লিয়াকে ওর বাবার বাড়িতেও খুব একটা যেতে দেয় না। তার মনে ভয়, লিয়ার বাবা মা যদি ঘুণাক্ষরও জানতে পারে তাদের ছেলেরাই রাক্ষসেপনা বিকৃতির রুচির কথা, তাহলে তারা মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবে। এতে কোনো ভুল নেই। বউ যদি ছেলেকে ছেড়ে চলে যায় তাহলে সমাজে মুখ দেখাতে পারবে না। তার নিজের মেয়েকেও বিয়ে দিতে হবে, উচ্ছ্বাসকেও বিয়ে করাতে হবে। বাড়ির বড় বউ ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে জানলে অনেকে বাজে কথা বলতে ছাড়বে না। তার ছেলে মেয়ের ভালো ঘরে সম্বন্ধ করতে পারবে না। চিন্তায় তার চোখে ঘুম নেই। এইসব ভেবে ভেবে সে অস্থির। কি করা যায় সারাক্ষণ ভাবে। তারপর তার মাথায় একটা কুট বুদ্ধি এলো। সে সুযোগ খুঁজতে লাগলো বুদ্ধিটা কাজে লাগানোর জন্য। সুযোগ চলে এলো খুব দ্রুতই। উদয় অফিসের কাজে কয়েকদিনের জন্য দেশের বাইরে যায়। এই সুযোগে সে বাসার সবাইকে নিয়ে সেদিনই উদয়ের নানা বাড়িতে বেড়াতে যায়। উদয়ের নানা বাড়ির গ্রামটা দেখতে খুব সুন্দর। গ্রাম বলতে যা বোঝায় এই গ্রামটা তেমনি অজপরাগা, গাছগাছালিতে পূর্ণ, রাস্তাঘাট কাঁচা। রাতের বেলা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। চাঁদের আলো ছাড়া কোনো বৈদ্যুতিক আলো নেই রাস্তায়। আশেপাশে দোকানপাট নেই তেমন। দুই একটা ছোট ছোট মুদির দোকান, যেখানে চাইলে সব সদাই পাওয়া যায় না। বাজার অনেক দূরে, সেখানে তারা সপ্তাহখানেক থাকবে, ঘুরে বেড়াবে, আনন্দ করবে। হেলেন খান সবাইকে নিয়ে তাদের গ্রামে যাওয়ার পর তার ভাই ভাবি, ভাইয়ের ছেলে মেয়েরা সবাই খুব খুশি হয়। লিয়ারও খুব ভালো লাগে জায়গাটা। রিমি লিয়া ওদের মামাতো ভাই বোনদের সাথে গল্পে গল্পে খুব এনজয় করছে। অনেকদিন পর কেমন যেন একটা ভালো লাগা ঘিরে রেখেছে। বিশুদ্ধ বাতাস প্রাণ ভরে নিচ্ছে। নিজেকে একটা মুক্ত পাখি মনে হচ্ছে। রাতে যখন সবাই খেতে বসেছে, হেলেন তখন ঘরে গিয়ে গোপনে লিয়ার ব্যাগ থেকে জন্ম নিরোধক পিলের স্ট্রিপ সরিয়ে ফেলে। তার ধারণা পিল মিস করলে লিয়া কনসিভ করবে। আবার ভাবে, যদি কনসিভ করে, না করলে নাই, চেষ্টা করতে কি, আবার অন্য কোনো প্ল্যান করলি না তো? একটা বাচ্চা এলে বৌমা পুরোপুরি সংসার মায়াজালে জড়িয়ে যাবে, তখন আর ওদেরকে ছেড়ে যেতে পারবে না। লিয়া রিমি আর রিমির মামাতো বোন লতা এক ঘরে ঘুমাবে। ওরা ঘুমের চাইতে গল্পই করবে বেশি। এই প্ল্যান ওদের। লিয়া ওষুধ খেতে গিয়ে দেখে ওর ব্যাগে পিলের পাতাটা নেই। ও ভাবে হয়তো বাসা থেকে সে নিয়ে আসেনি ভুলে। এখন কি করা যায়? কাকে বলবো এই কথা? বললেই বা কি লাভ হবে? এখানে তো ঢাকার মতো ধারের কাছে মেডিসিনও কর্নার নেই। তারপর ননদের সাথে গল্প করতে করতে পিলের কথা ভুলেই গেল। ওরা পুরো এক সপ্তাহ গ্রামে বেড়ালো।
খুব মজা করেছে সবাই। উচ্ছ্বাস ভাইয়া গ্রামের মাঠে ঘাটে নিয়ে ঘুরিয়ে এনেছে, বড়শি ছিপ দিয়ে মাছ ধরতে নিয়ে গেছে, গ্রামের মেলা দেখতে নিয়ে গেছে। সবাই নৌকায় করে দূরে দূরে বেরিয়েছে। সব মিলে অনেক আনন্দ করেছে, মনের মতো কিছু ভালো সময় কাটিয়েছে। কিছুদিন পর লিয়া খুব অসুস্থ, ওদের ডাক্তারের কাছে নিয়ে গেল। টেস্ট করানোর পর জানতে পারলো লিয়া কনসিভ করেছে। ওদের অনেক চিৎকার চেঁচামেচি করলো, বলল